সাধারণ হিন্দু নাগরিকই নন, বাংলাদেশে কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছে মহিলা সাংবাদিককেও। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, শনিবার রাতে কারওয়ান বাজারের অফিস থেকে বের হতেই হেনস্থার শিকার হতে হয় সাংবাদিক মুন্নি সাহাকে। বাংলাদেশের পোর্টাল 1 টাকার খবরের সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা করা হয়। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। অখণ্ড ভারত দেশ, আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আমি কিভাবে ক্ষতি করলাম? গোটা বিষয়টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তিই বলছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট। টুরিস্টরা আসছে, ওদের উপরে হামলা করে অন্য দেশে ছিনতাই করা, মারপিটাই করা, বলুন এটা সভ্য সমাজের লক্ষণ হয়? তো এটা তো খুব দুঃখের কথা। এখন ইন্টারন্যাশনাল যারা টুরিস্টও পাস করছে ওর উপরে অ্যাটাক করলে এটা তো বাংলাদেশের ইমেজের জন্যই তো ক্ষতিকারী। দেবাশিস বাবু, এই বোঝটা কি এই মুহূর্তে বাংলাদেশ বুঝতে পারছে না? বাংলাদেশের ইমেজ যে ক্ষতিগ্রস্ত শুধু হচ্ছে এমন তো নয়, বাংলাদেশে এখন যারা এক্সিস্ট করছেন, নাগরিক যারা রয়েছেন, তারাও তো তাদের জীবনযাত্রাও তো চ্যালেঞ্জের মুখে। ট্যুরিজম রীতিমতো চ্যালেঞ্জড। এখন ট্যুরিস্টরা যেতে আসতে পারছেন না, বাস চলাচল পরিবহনের উপরে একটা প্রভাব পড়েছে, জিনিসপত্র আমদানি রপ্তানি তার উপর একটা সমস্যা, সামগ্রিক একটা অচলাবস্থা, সরকারটাই অবৈধ, সকলে সেটাই বলছেন। তাহলে সেই মানুষগুলোর জীবনও তো স্টেবিলিটি নেই। দেখুন, ঘুরিয়ে ফিরে যদি একটুখানি আমরা দেখি, এটা তো কাশ্মীরের মতন। আপনি যে পয়েন্টগুলো ব্যাখ্যা করে সব তো কাশ্মীরও তো একই, অচল অবস্থা, হানাহানি, সন্ত্রাস, হিংসা, সব কিছু। কিন্তু তাও তো সে কাশ্মীর নিয়ে আমরা বসে রয়েছি। তো বাংলাদেশকে আরেকটা কাশ্মীর হলো। আমি শুধু একটা কথা বলতে চাই, দেখুন ভারত সরকারের এখানে খুব স্ট্রং স্টেপ নিতে হবে। একটা জিনিস ভাবুন, পাকিস্তান হোক, যে কোনো অন্য মুসলিম কান্ট্রি হোক, তারা কাশ্মীরের বিষয়টা সবসময় পাকিস্তান আন্তর্জাতিক পটলে সবসময় তোলে বিষয়টা। কেন কাশ্মীর আইডিওলজিক্যালি, পাকিস্তান আইডিওলজিক্যালি মনে করে যে তার ইন্ডিয়ান মুসলিমদের প্রতি একটা দায়িত্ব আছে, একটা দায়বদ্ধতা আছে, মনে করে আইডিওলজিক্যালি। সেই জন্য সব জায়গায় কাশ্মীরের পয়েন্ট ওরা তোলে। আমরা কেন ভাবি না যে বাংলাদেশের বাঙালি হিন্দুদের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটা দায়বদ্ধতা আছে, প্রত্যেকটা আন্তর্জাতিক পটলে ভারত সরকারের বিষয় তোলা উচিত, বাংলাদেশ বিষয় তোলা উচিত। আর বাংলাদেশকে এই হোস্টেজ পলিটিক্স, ব্ল্যাকমেল পলিটিক্স, হোস্টেজ পলিটিক্স থেকে বাংলাদেশকে বিরত করার জন্য স্ট্রং থেকে স্ট্রংগেস্ট স্টেপ এখন ভারত সরকারের নেওয়া উচিত। কারণ বাংলাদেশের এই ব্ল্যাকমেল পলিটিক্স আর হোস্টেজ পলিটিক্স, যে হিন্দুদের কোনো হোস্টেজ করে রেখে গোটা ভারতবর্ষকে ব্ল্যাকমেল করবে, এই রাজনীতি বন্ধ হওয়া উচিত বাংলাদেশের। বলছি যে বাংলাদেশের সংখ্যালঘু সহ সমস্ত নাগরিকের জীবন স্বাধীনতা সুরক্ষার দায়িত্ব সেই দেশের সরকার। তো আজকে দেবাশিস বাবু অনেকগুলো কথা বললেন, আজকে ধর্মের নামে যে অশান্তির সৃষ্টি এই দেশেও হচ্ছে। কিন্তু আপনি একটু যদি দেখেন যে ধর্মীয় হিংসাগুলো, এই যে জ্ঞানব্যাপী মসজিদের জায়গায়, মন্দিরের জায়গায় এই যে ঘটনা, সম্প্রতি উত্তরপ্রদেশে সম্ভবে একটা ঘটনা ঘটেছে, এটা কিন্তু হিংসা ছড়াচ্ছে। কিন্তু আমি আপনাকে সহজ করছি, একটা পয়েন্ট জিজ্ঞেস করছি, ইসকন কাদের সংগঠন? বাঙালিদের কি নয়? স্বামী প্রভুপাদ কি বাঙালি ছিলেন না? ইসকনের হেডকোয়ার্টার কি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব তো সেই দেশের সরকারের নয়? যদি অস্বীকার করতে পারেন না, যদি পশ্চিম বাংলার সংগঠন হয়ে থাকে, তাহলে পশ্চিম বাংলার বাংলা পরে বলবেন আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান। প্রশ্নটা হচ্ছে আরেকটা জম্মু কাশ্মীর, আরেকটা ওয়াকফ বিল আনা হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে না কেন বলুন এগুলো? আপনারা ইসকনের জন্য করবেন না, ইসকনের হেডকোয়ার্টার পশ্চিম বাংলায়। একবার থামাই রবীন্দ্রনাথ বাবু, যে জম্মু কাশ্মীরের উদাহরণ দেবাশিস বাবু দিচ্ছিলেন, সেই জম্মু কাশ্মীরটা তো আর কাম্য নয়, এবং সেই কারণেই তো 370 দ্বারা রদ করা হয়েছিল, এবং তারপরে জম্মু কাশ্মীরের মানুষজনের উন্নতি হয়েছে, এবং বিধানসভা নির্বাচনটাও কিন্তু শেষ পর্যন্ত হলো। কোর্ট কিন্তু একেবারে বলেছিল যে এদের একটা বিধানসভা হওয়া প্রয়োজন, এখানে একটা নির্দিষ্টভাবে একটা হ্রাস রাখা প্রয়োজন, সরকার হওয়া প্রয়োজন। কিন্তু তাহলে জম্মু কাশ্মীর আরেকটা, এই উদাহরণটাকে দেওয়া আর এই মুহূর্তে যায়? গোটা পৃথিবী যেখানে দেখছে বাংলাদেশের মতন একটা কান্ট্রি, যেখানে একটা আনরেস্ট পরিস্থিতি শুধু 7 দিন তো নয়, গত 3 মাস ধরে সেই 5ই আগস্টের পর থেকে চলছে, আজ পর্যন্ত সেটা সামলানো যাচ্ছে না কেন? না, একটা কথা বলি, এই যে জম্মু কাশ্মীরের উদাহরণ দিলেন না, এইরকম উদাহরণ ও দেশের সন্ত্রাসবাদীদের উৎসাহিত করবে, কোনো তো মানে হয় না। কারণ 300, আমি বলি স্যার, ওরা চলে এসেছে ক্ষমতায়, শুনুন, অপেক্ষা রাখেন আমাদের বলা, ওটা অলরেডি আফগানিস্তান হয়ে গেছে। বলতে দিন, আপনি বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে, ওখানকার হিন্দুরা হোস্টেজ, ওখানকার হিন্দুরা হোস্টেজ। 370 ধারা তোলার পরে আমি গিয়ে দেখেছি
কাশ্মীরে কি ধরনের পরিস্থিতি বিরাজ করে, আমি রাত্রি 10:30টার সময় 11:30টার সময় ডাল লেকের ধারে আমার স্ত্রীর সঙ্গে আইসক্রিম খেয়েছি। এটা বললে মানে লোকে মনে করবে অবিশ্বাস্য কথা বলছে, কিন্তু এটা কদিন আগে গেছি। সুতরাং ওটা করার জন্য আর্মি লেগেছে। আবার আপনি কথা বলছেন আর্মি লেগেছে, আমি আর্মি লাগবে তার মানে আপনার কথা অনুসারে বাংলাদেশে তার মানে ইন্ডিয়ান আর্মি বলতেই দিচ্ছেন না, তাহলে আমার কথাটা আপনি বলবেন আপনারা করতে পেরেছেন ইন্ডিয়ান আর্মির জন্য। তাই যদি হয় মণিপুর শান্ত কি হয়ে যায়? এই আর্মি আপনি মণিপুর শান্ত করতে পেরেছেন? আচ্ছা তাহলে কাশ্মীর শান্ত না, আপনি আমার কথাটা আপনি বললে হয় শান্ত না, বলতে দিন, বলতে না কাশ্মীর শান্ত না। দেবাশিস বাবু একটু শেষ করে নিন, শান্ত হয় একটু শেষ করে নিন। ইন্ডিয়ান আর্মির ভূমিকা আছে। আচ্ছা বাংলাদেশকে যদি শান্ত করতে হয় ইন্ডিয়ান আর্মি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভূমিকা থাকতে হবে। আচ্ছা বেশ, এখানে যদি ইন্ডিয়ান আর্মির ভূমিকা থাকে ওখানে তেমনি বাংলাদেশ আর্মিকে ভূমিকা নিতে হবে, সেইভাবে রাখতে হবে। বাংলাদেশ আর্মি তো আপনি আমাকে কথাগুলো বলতে না দিলে আমি চুপ করে যাব। ব্যাপারটা হচ্ছে যে এটা তারা বলছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু হিউম্যান রাইটস কোন আভ্যন্তরীণ বিষয় মানে 48 এর ডিক্লারেশনের পর থেকে হিউম্যান রাইটস কোন আভ্যন্তরীণ দেশের আভ্যন্তরীণ ব্যাপার নয়। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটার কথা অ্যাঙ্কর কুসুমিতা একটু আগে বললেন যে সমস্ত দেশকে নিশ্চয়ই এর মধ্যে আমরা একা এটা ইউএন কে পিস কিপিং কেন, দেয়ার আর মেনি অপশন। সুতরাং তাকে রিপ্রিমেন্ড করাটাও একটা অপশন। আমি আরেকটা সেই আলোচনার জায়গাটা তো খুলতে হবে, সেই আলোচনার জায়গাটা খুলতে হবে। বাংলাদেশ সরকারকে এটা মানতে হবে যে আনরেস্ট চলছে, সেটা তো আগে মানতে হবে। দেবাশিস বাবু আমি আসবো, আপনাদের একবার দেখাই হিন্দুদের উপর অত্যাচার যে মানতে এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের সরকার রাজি নয়, সেই বক্তব্য আপনাদের একবার শোনাই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কি বললেন দেখুন। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চলছে। গণ অভ্যুত্থানের পর খুব অল্প সময় দায়িত্ব নিতে হয়েছিল, পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পররাষ্ট্র সচিব তিনি কিন্তু এমনটাই দাবি করছেন। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাব। মিস্টার চট্টোপাধ্যায়, যে র্যাডিক্যাল ইসলামের কথা হচ্ছে, র্যাডিক্যাল ইসলাম মানে আমরা জানি একেবারে যারা উগ্র মুসলিম, এবং এরা হচ্ছে সহিংস আন্দোলনের পক্ষে, তার পাশাপাশি গোঁড়ামি এবং অসহিষ্ণুতা। তো সেক্ষেত্রে গোটা রাষ্ট্রটা যদি এদের দখলে চলে যায় তাহলে বাংলাদেশ যেমন একটা অন্য পথে হাঁটবে, তার পাশাপাশি অন্য যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার সঙ্গেও তাদের আভ্যন্তরীণ যে ইন্টারাকশন, সেই সম্পর্কটাও তো আমূল বদলে যাবে। এই নিয়ন্ত্রণটা যদি বাংলাদেশ সরকারের হাত থেকে বেরিয়ে যায়, দেশটা স্টেবিলিটি আদৌ থাকবে? দেখুন, বাংলাদেশের যদি আপনি পলিটিক্স দেখেন এখন ভিস ইসলামিজেশন, র্যাডিক্যালাইজেশন ইন বাংলাদেশ, সেটা কিন্তু আজ থেকে না, বহু আগে থেকে শুরু হয়েছে। যার প্রথম কফিনটা পোতে 1972 ইসরাত যখন আপনার বাংলাদেশ কনস্টিটিউশন চেঞ্জ করে দিল, আর্টিকেল 2/1 আর্টিকেল দেখবেন, সেখানেই প্রথম সেখানে ইসলামটাকে কনস্টিটিউশনের মধ্যে ঢুকে দিল। নাম্বার 1, তখন কিন্তু বাংলাদেশে এত আন্দোলন হয়নি, বাংলাদেশে কিন্তু এত আন্দোলন হয়নি যে আন্দোলনটা এখন দেখা যাচ্ছে। এই যে র্যাডিক্যাল ইসলামের বিভিন্ন অ্যাঙ্গেল আছে। এখন যদি বাংলাদেশকে এই টিভিতে অনেক কিছু বলা যাবে না, সেগুলো হচ্ছে ফান্ডিং করতে আসে। এই যে ফান্ডিং যে আসছে, ফান্ডিংটা করতে আসছে আপনার আজকে আপনি মোহাম্মদ ইউনূসকে তো আমি ট্রু মুসলিম বলতে চাই না, কারণ ইসলামের ইসলাম যে পিলারগুলোর মধ্যে আছে তার মধ্যে একটা হচ্ছে জাকাত। সেই জাকাতের কমপ্লিটলি এগেইনস্টে চার্জ আছে। মোহাম্মদ ইউনূসের এগেইনস্টে চার্জ আছে, কারণ উনি জাকাতটাকেই ধ্বংস করে দিতে চাচ্ছিলেন, এবং এটা কিন্তু সবাই ওয়েল ফাউন্ডেড চার্জ। কিন্তু তাকে কিন্তু এরা একটা সেকশন অফ শিবির তো ওকে নিয়ে এসছে, মেনলি শিবিরের ইসলামী ছাত্র শিবিরের একটা সেকশন কিন্তু ওকে এখানে নিয়ে এসছে, প্লিজ একটা হেড করার জন্য নিয়ে এসছে। তার পিছনে কি ফোর্সটা আছে, এই যে ফোর্সগুলো, বিভিন্ন যে ফোর্সগুলো আছে, সুতরাং আপনি যে বলছেন যে আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট কেন অ্যাকশন নিচ্ছে না, এই যে কোশ্চেনটা আসছে, ইন্ডিয়াকে অনেককেই চিন্তা করতে হবে। এটা কিন্তু আমাদের নেবারহুড পলিসির মধ্যে আসছে। আমাদের নেবারহুড, ইন্ডিয়ান যে নেবারহুড পলিসি, তার মধ্যে এখন যদি ইন্ডিয়া গভর্নমেন্ট এই যে আপনি বর্ডারের যে অবরোধগুলো হচ্ছে, যে এই যে টেন্ডেন্সিগুলো, এখানে কিন্তু নেগেটিভ আসপেক্ট হবে।
আমরা হয়তো আমাদের ট্রেন বন্ধ করে দেবো, কিন্তু অন্য কান্ট্রি হয়তো ট্রেনটা ধরে নেবে। অনেক কিছু ব্যাপার আছে এখানে। এখানে শুধু হিন্দু হিন্দু করে চলবে না, ওটা অ্যান্টি ইন্ডিয়ান। পেট্রাপোল সীমান্তের নিকটবর্তী একটি মাঠে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এবং উত্তর 24 পরগনার অন্যান্য বিজেপি বিধায়করাও থাকবেন। দেখুন, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। আমাদের ধর্ম আমাদের জাতির উপরে যদি আঘাত করে সেটা আমরা বসে দেখতে পারি না। তার প্রতিবাদ জানানোর জন্য শুভেন্দু অধিকারী জি আসবেন। শুধুমাত্র বিজেপি নয়, তার পাশাপাশি আজকে সন্ন্যাসীদের জমায়েতের ডাকও কিন্তু রয়েছে। সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্তোষ সমিতি, তারাও কিন্তু আজকে জমায়েত করবে। বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন অযোধ্যা রাম মন্দিরের মুখ্য পূজারী সত্যেন্দ্র দাস। আগামীকাল আমরা বনগা পেট্রাপোল সীমান্তে গিয়ে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ ধ্বনিত করব। বর্ডারের যে কাজকর্ম, সেখানে বাংলাদেশ থেকে ঢোকা কিংবা ভারতবর্ষ থেকে যাওয়া, যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে, একটা মৌখিক অন্তত প্রতিশ্রুতি না দেওয়া হচ্ছে এবং তাকে কার্যকর না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সীমান্ত ছেড়ে আসবো না। दुर्व्यवहार हो रहा है वो बहुत दुखदायी है और उसको तभी शांति होगी कि सरकार को जब तक हस्तक्षेप नहीं करेगी, अंतर्राष्ट्रीय ये बात धीरे धीरे बढ़ कर की जा रही है और इसमें सरकार को जरूरी है कि वो हस्तक्षेप करे, जिससे कि वहाँ के हिंदुओं को बचाया जा सके। আমরা একটা দাবি করতে চাই, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস যেরকম সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচকে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির জন্য তার বিচার হয়েছিল আন্তর্জাতিক কোর্টে, সেরকম মোহাম্মদ ইউনুসের বিচার হওয়া উচিত। কারণ ওনার হাতে, ওনার এই তথাকথিত রেজিমের আন্ডারে শত শত হিন্দু নিহত হয়েছে, হিন্দুদের অত্যাচার হচ্ছে, ওনার হাতে হিন্দুদের রক্ত লেগে আছে। বক্তব্যটা কি শুধুমাত্র হিন্দু নিধন, মানে শুধু হিন্দু নিধন হচ্ছে বলে আমরা চিৎকার করব, নাকি মানবতা লঙ্ঘন হচ্ছে? মানবতা লঙ্ঘন হচ্ছে, মানুষের বেঁচে থাকার অধিকারটা খর্ব করছে একটা সরকার। দিদি একটা কথা বলছি, ওরা ইউনিভার্সিটির গেটে ভারতের পতাকা মাটিতে এঁকে রেখে দিয়েছে, ওরা ভারত বিরোধী কার্যকলাপ করছে, ওরা ভারত বিরোধী, ওরা ভারত বিরোধী মানব জাতির যে স্বার্থ সেটা কোথাও ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের কি এটা নিয়ে সরব হওয়া উচিত নয়, নাকি শুধু একটা নির্দিষ্ট ধর্ম? নিঃসন্দেহে সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের, কিন্তু একটা সামগ্রিক জাতি যাতে বিনষ্ট না হয় কোথাও, সেটা নিয়েও আমাদের ভাবতে হবে। প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো, এটা তো আমাদের ঘোষিত নীতি। আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা যখন ধর্মনিরপেক্ষতার কথা বলবো, তাহলে আজকে আপনার মুখে সাজে নাই কথাটা। ওপার বাংলায় কিন্তু নিপীড়িত হিন্দুরা কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে সে নিয়ে কিন্তু গোটা পৃথিবীর মানুষ চিন্তায় চিন্তিত। এদেশের সরকারও রীতিমতো নজর রাখছে দেশের সরকার। আমি বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাস তাকে আদালতে পেশ করা হবে, তবে শুধু তিনিই নন, ইতিমধ্যেই আরো 4 জনকে কিন্তু গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। আগামীকাল জামিনের বিরোধিতা যদি সরকার করে, তাহলে তাদের অবস্থান আরো বেশি প্রকাশ্যে চলে আসবে, আরো সামনে চলে আসবে। কোথাও অরাজকতা, নৈরাজ্য লাগাম ছাড়া হয়ে যাবে না তো? এটা তো আমার তো মনে হচ্ছে যে তারা বেলটাকে কন্টেস্ট করবে এবং তারা দেবে না। এবং দ্বিতীয়ত যখন এইটা হবে না, তখন ওখানকার যারা হিন্দু রয়েছেন, হিন্দু ভাইয়েরা, তারা কিন্তু আরো বেশি সন্ত্রস্ত মনে হবে তাদের। আমার প্রশ্ন উঠছে যে এখানে আলোচনার পরিসরে দেখা গেল যে 370 আনা হয়েছে, তার সঙ্গে আবার বর্তমান বাংলাদেশের যে অবস্থা সে তার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। 370-এর সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কিন্তু কোন রকম ভাবেই মিলিয়ে ফেললে আমরা বোধহয় কিছু কোথাও করে একটা ভুল করে বসবো। সময়ের অভাবে আমি খালি বুলেট পয়েন্ট হিসাবে কয়েকটি পয়েন্ট বলবো যে আমরা এখন এমন কিছু করব না যাতে আমাদের সীমান্ত এইটা আরো বেশি উত্তপ্ত হয়, আরো বেশি সেন্সিটিভ না হয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেটা আমরা যারা রয়েছি
সেখানে যদি আমরা আমাদের পারিপার্শ্বিক নেবারহুডকে দেখি, আজকে যে বা নেপাল যারা আমাদের উপর নির্ভরশীল ছিল এবং আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, তারা আজকে পাকিস্তানে তাদের সৈন্যকে পাঠাচ্ছে ট্রেনিং এর জন্য ভারতকে উপেক্ষা করে। একদম সহিত আমি একটু বিরত করি মিস্টার চট্টোপাধ্যায়। 5টা ধারা রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। দেখুন, চিন্ময় কৃষ্ণ দাসকে যে ধারাগুলো দিয়েছে তাদের রাষ্ট্রদ্রোহী, মানে ওয়েজিং ওয়ার এগেনস্ট দ্য স্টেট চার্জ দিয়েছে এবং প্রভোকেশন অনেক কিছু দিয়েছে। এবং সেখানে যেটা, এবং আরেকটা জিনিস দেখবেন, সাবসিকুয়েন্টলি যখন কোর্ট থেকে ওকে এই ইসকনকে যখন ব্যান করার তার সাবসিকুয়েন্টলি করেছে কি ওরা 17টা অ্যাকাউন্ট ইনক্লুডিং চিন্ময় কৃষ্ণ দাসকে ফ্রিজ করলো। সেটা কোন অ্যাকাউন্ট ইয়েতে করলো? সেটা করলো আপনার মানি লন্ডারিং কেসে। অর্থাৎ ওরা যে পরিকল্পিত হবে যে এই ইসকন এবং চিন্ময় কৃষ্ণ দাস এজ এ হেড জড়িয়ে নেওয়ার এটাকে জড়িয়ে যে কেসটা করেছে, এই কেসটা করার পিছনে রয়েছে মৌলবাদী ফান্ডামেন্টালিজমের যে অংশ এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের উস্কানি। এবং এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে ইসকনের এই যে মুক্তি পাবেন কি পাবেন না সেটা কোর্টের বিচার্য বিষয়, আমরা এখান থেকে কোর্টে বলতে পারবো না। কিন্তু মুক্তি পাক বা না পাক, এই যে ভিসিপিরাস ফোর্স, যে ফোর্সটা এখন হিন্দুদের এগেইনস্টে অট্রসিটিস চালিয়ে যাচ্ছে, কোথাও এদেরকে দমন করা, নিয়ন্ত্রণ করাটা এই মুহূর্তে প্রয়োজন। একেবারে লাগাম কোথায়? প্রশ্ন এটাই। আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য।